আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীর সমাজবিজ্ঞান অনলাইন ক্লাসে আজকে যেখানে থেকে তোমরা আমার সাথে সংযুক্ত হয়েছ প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, সঙ্গে আজকে ক্লাস সঞ্চালনায় আমি আছি নূরমহল বেগম, প্রভাষক সমাজবিজ্ঞান, পাঁচটুকি বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ, আড়াইহাজার, নারায়ণগঞ্জ। শিক্ষার্থীরা, তোমাদের গত ক্লাসে আমি পড়িয়েছিলাম সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র, ষষ্ঠ অধ্যায়, গ্রামীণ সামাজিক স্তরবিন্যাস। বাংলাদেশের গ্রামীণ সামাজিক স্তরবিন্যাস পড়িয়েছিলাম। তোমাদের মনে আছে কি? আর বিশেষ যদি তোমরা ক্লাস করে থাকো এবং বাসায় একটু পঠন পাঠন করো, অবশ্যই তোমাদের ক্লাস মনে থাকবে, পড়া মনে আছে। তাও আজকে একটু ঝালাই করে নেই। তারপরে আজকে আমরা পড়ব বাংলাদেশের নগর সমাজের সামাজিক স্তরবিন্যাস। আমরা গত ক্লাসে কি পড়েছিলাম? দ্বিতীয় পত্র, ষষ্ঠ অধ্যায়, বাংলাদেশের বাংলাদেশের গ্রাম এবং শহরী সমাজ, তার গ্রামীণ সামাজিক স্তরবিন্যাস। বাংলাদেশে গ্রামীণ সমাজে সামাজিক স্তরবিন্যাস। বাংলাদেশের গ্রামীণ সমাজের সামাজিক স্তরবিন্যাস। তোমরা বলতে পারবে স্তরবিন্যাস কি? আমার ধারণা তোমরা যারা ক্লাস দেখেছো, ক্লাসের সংযুক্ত ছিলে, তোমরা প্রত্যেকেই সেটা বলতে পারবে। এমনকি আজকে যারা নতুন সংযুক্ত হয়েছো তাদের প্রত্যেকের জন্য আমি আবার করে দিচ্ছি। সামাজিক স্তরবিন্যাস, স্তরবিন্যাস মানে হচ্ছে ক্রমোচ্চে বা ক্রমনিম্নে সাজানো। কৃষির ভিত্তিতে মানুষের সামাজিক মর্যাদা, অবস্থান, শিক্ষা, ক্ষমতা এসবের ভিত্তিতে মানুষকে স্তরে স্তরে মানে ধাপে ধাপে সাজিয়ে নেওয়া, বিন্যাস করে নেওয়া, সেটাই হচ্ছে সামাজিক স্তরবিন্যাস। এখানে বাংলাদেশের গ্রামীণ সমাজের সামাজিক স্তরবিন্যাসটা গ্রামীণ সমাজে যারা বসবাস করে, গ্রাম সমাজে যারা বসবাস করে, তাদের অর্থ সম্পদ, তাদের ক্ষমতা, তাদের মর্যাদা, তাদের পেশা, তাদের বংশমর্যাদা এসবের ভিত্তিতে মানুষকে স্তরে স্তরে যে সাজিয়ে নেওয়ার যে বিন্যাসটা, সাজিয়ে নেওয়ার যে ব্যবস্থাটা, যে প্রক্রিয়াটা, সেটাই মূলত হচ্ছে স্তরবিন্যাস। এখন আমরা গত ক্লাসে পড়িয়েছিলাম গ্রামীণ সমাজের সামাজিক স্তরবিন্যাস। তোমাদের মনে আছে কিনা আমি আবার বলে নিচ্ছি। গ্রামীণ সমাজের সামাজিক স্তরবিন্যাস করতে গিয়ে সাধারণত ভূসম্পত্তি, তাদের ক্ষমতা, মর্যাদা, শিক্ষা এবং বংশমর্যাদা সেই হিসেবেই তাদেরকে স্তরায়ন করা হয়েছে, তাদেরকে বিন্যস্ত করা হয়েছে, যেটাকে তোমরা বলতে পারো যে সাজানো হয়েছে। যে কোন কোন দিক থেকে তাদেরকে সাজানো হয়? প্রথমত তাদের ভূসম্পত্তি, তারপর তাদের শিক্ষা, তাদের বংশমর্যাদা আছে, তাদের ক্ষমতা। এসবের ভিত্তিতে গ্রামীণ মানুষকে যেভাবে বিন্যস্ত করা হয়েছে সেটা হচ্ছে গ্রামীণ সামাজিক স্তরবিন্যাস। ভূসম্পত্তির ভিত্তিতে গ্রামীণ সমাজের স্তরবিন্যাসটি কিভাবে সাজানো হয়েছিল? ভূসম্পত্তির ভিত্তিতে গ্রামীণ সমাজের বিন্যাস করা হয়েছে। ওই গ্রামীণ সমাজ ব্যবস্থার চারটা শ্রেণী অস্তিত্ব দেখা যায়, চারটা শ্রেণী দেখা যায়। সেটা হচ্ছে ভূসম্পত্তির ভিত্তিতে প্রথমত হচ্ছে অনেক জমির মালিক ধনী কৃষক, তারপরে আছে প্রান্তিক কৃষক, তারপরে আছে বর্গা চাষি, তারপরে শ্রেণীটা হচ্ছে ভূমিহীন কৃষক বা দিনমজুর শ্রেণী। তাহলে আমরা গ্রামীণ সামাজিক স্তরবিন্যাসে প্রথমে পেয়েছি ভূসম্পত্তি। ভূসম্পত্তিতে পেয়েছি কাকে? ধনী কৃষক, প্রান্তিক কৃষক, বর্গা চাষি, তারপরে ভূমিহীন
কৃষক বা দিনমজুর শ্রেণী। ধনী কৃষক সাধারণত যারা অনেক জমির মালিক, 25 বিঘা জমির উপরে যাদের আছে তাদেরকে গ্রাম সমাজে অধিক জমির মালিক বা ধনী কৃষক হিসেবে ধরা হয়। তারা কি করে সমাজ ব্যবস্থায় সব ক্ষেত্রেই প্রভাব বিস্তার করে। তারা শিক্ষিত হতে পারে, তাদের ছেলে মেয়েরা, ধনী কৃষকদের ছেলে মেয়েরা গ্রাম সমাজে আমরা সেটাই লক্ষ্য করি। তারপর তারা উন্নত চিকিৎসার জন্য গ্রাম থেকে শহরের দিকে এসে থাকে, তাদের চিকিৎসা সেবা নিয়ে থাকে। উন্নত চিকিৎসা সুযোগ সুবিধা ধনী কৃষক পরিবারে ভোগ করে থাকে, এমনকি পেয়ে থাকে, যেহেতু অর্থনৈতিক অবস্থা খুব ভালো থাকে। আবার নেতৃস্থানীয় লোকদের সাথে যোগাযোগ এই উচ্চ ধনী শ্রেণীর ধনী কৃষক পরিবারের সদস্যদেরই থাকে। সমাজে উচ্চ শ্রেণীর লোক বলতে ক্ষমতাবান লোক আছে, যে বিশেষ করে রাজনৈতিক যে ক্ষমতাগুলো আছে, সেক্ষেত্রে দেখা যায় যে ধনী কৃষক পরিবারের সদস্যদের সাথে যোগাযোগটা বেশি শহর এলাকায়। যে স্থানীয় পর্যায়ে এমপি মন্ত্রী থাকে, তাদের সাথে দেখা যায় যে গ্রামের ধনী কৃষক পরিবারের লোকদেরই যোগাযোগটা বেশি থাকে। শহর এলাকায় আমলাতান্ত্রিক লোকদের সাথে যোগাযোগটা তাদেরই বেশি থাকে। তারপরে আছে কি বলছিলাম যে প্রান্তিক কৃষক। প্রান্তিক কৃষক এমন একটা শ্রেণী, যে শ্রেণীর লোকেরা ধনী কৃষকের কাছ থেকে জমি নেয় না, কিংবা বর্গা চাষিরা আছে তৃতীয় ধাপে, তাদেরকে জমি বর্গা করতেও দেয় না। ওই শ্রেণীটা হচ্ছে প্রান্তিক কৃষক। তাদের নিজেদের জমি থাকে, যে জমিতে এরা নিজেরা পরিশ্রম করে, নিজেরা ওই জমির আয় দিয়ে নিজেরাই কোনো রকমের নিজেদের ভরণ পোষণ করে থাকে। ওই জমি আয় দিয়ে, তাদের উৎপত্তি দিয়ে তাদের অবস্থার পরিবর্তন করতে সচেষ্ট থাকে। ওই শ্রেণীর এক কথায় বলা হয় প্রান্তিক কৃষক কারা। প্রান্তিক কৃষক হচ্ছে যারা নিজের জমিতে পরিশ্রম করে নিজেদের জীবনযাপন, নিজেদের ভরণ পোষণটা করে নেয়। তারা কারো কাছ থেকে জমি বর্গা নেয়ও না, তারা কারো কাছ থেকে জমি বর্গা দেয়ও না, কাউকে এরা বর্গা দেয় না, এমনকি কারোর কাছ থেকে এরা জমি বর্গা নেয় না, বর্গা চাষে এরা অভ্যস্ত না। তাদের অল্প পরিমাণ যে পরিমাণ জমি আছে তাদের তারা সন্তুষ্ট থাকে। তারা চায় তাদের এই অল্প পরিমাণ জমি থেকে যে আয়টা হবে, সে আয়টা দিয়ে তাদের অবস্থা পরিবর্তন করতে। বুঝে আসছে? আর তারপরে আছে তৃতীয় অবস্থানে আছে বর্গা চাষি। যে বর্গা চাষিরা সাধারণত কম জমির মালিক, যেটা বলেছিলাম যে ধনী কৃষক হচ্ছে 25 বিঘার উপরে জমির যে মালিক থাকবে তাদেরকে বলা হয় ধনী কৃষক। আর প্রান্তিক কৃষক তাদের অবস্থা থাকে 10 থেকে 25 বিঘা জমির মধ্যে তাদের অবস্থান থাকে। আর বর্গা চাষি যারা আছে তাদেরকে 5-10 বিঘা জমি এরকম থাকে, নিজেদের কোনো রকম ভরণ পোষণ করতে পারে, এমনকি ভরণ পোষণ করতে পারে না। তারা ধনী কৃষকদের কাছ থেকে জমি বর্গা নিয়ে এদের জীবনযাপনটা চলে। তাদের সাথে ধনী কৃষকদের সম্পর্ক বেশ নিবিড় থাকে। আর ধনী কৃষকরাও সময় সুযোগ মতো বর্গা চাষিদের ব্যবহার করে থাকে, তাদের গৃহস্থালী কাজকর্ম ব্যবহার করে থাকে, তাদের কোনো শারীরিক দরকার থাকলে সেখানে তাদেরকে ব্যবহার করে থাকে, যে কোনো আচার বিচারে তাদেরকে উপকারভোগী হিসেবে তাদেরকে সঙ্গে নিয়ে রাখে। এমনকি ধনী কৃষকদের মন জুগিয়ে চলার চেষ্টা করে সবসময় বর্গা চাষিরা, যাতে করে তারা ধনী কৃষকদের কাছ থেকে অধিক পরিমাণে জমি পায়, জমি বর্গা চাষি করতে পারে। বর্গা চাষিটা মূলত এক এক অঞ্চলগত এক এক রকমের। কখনো কখনো কোনো কোনো এলাকায় দেখা যায় যে বর্গা চাষ করতে গেলে জমির যিনি মালিক তিনি ফসলের অর্ধেক নেন, আর যিনি ফসল জমি করে থাকেন সে ফসলের অর্ধেক নেন, আধা আধি। আবার কখনো কখনো দেখা যায় যে এই বিষয়টা আধা আধি থাকে না, যিনি জমির মালিক তিনি ফসলের 3 ভাগের 1 ভাগ নেন, আর 2 ভাগ যিনি জমি করে থাকেন বর্গা চাষি সে 2 ভাগ নেন। আচ্ছা, তারপর থাকে কি নিম্ন শ্রেণী, যেটা ভূমিহীন কৃষক পরিবার বা ভূমিহীন কৃষি শ্রমিক। তারা গ্রামে গঞ্জে সাধারণত যারা ভূমিহীন, তারা বর্গা চাষিদের জমিটা খাটে না, কিন্তু তারা ধনী কৃষক পরিবার কিংবা প্রান্তিক কৃষক পরিবারে কৃষক পরিবারে তারা অর্থের বিনিময়ে বা খাদ্যের বিনিময়ে শ্রম দিয়ে থাকেন। সেটাই হচ্ছে কৃষি ভূমিহীন কৃষক পরিবার বা দিনমজুর শ্রেণী।
তারা গ্রামে গঞ্জে যখন দেখবা ফসল তোলার মৌসুম আসছে, তাদের জমা জমি নেই, কিন্তু তাদের খেয়ে পরে চলতে হবে, তারা প্রান্তিক কৃষক পরিবারের জমিতে গিয়ে ফসল তোলায় সাহায্য করে থাকে। ধনী কৃষক পরিবারে গৃহস্থলী কাজকর্ম করে থাকে, তাদের মাঠে ময়দানে ফসল তুলতে সাহায্য করে থাকে। এভাবে সাহায্য সহযোগিতার মাধ্যমে তারা গ্রামেগঞ্জে বসবাস করছে। এই 4টা শ্রেণী অস্তিত্ব দেখা যায় ভূসম্পত্তির ভিত্তিতে। সেটা মূলত আমরা গত ক্লাসে আমরা পড়েছিলাম। সেটা গেল বাংলাদেশের গ্রামীণ সমাজের সামাজিক স্তর বিন্যাস। তারপরে আসে কি গ্রামীণ সামাজিক স্তর বিন্যাসের মধ্যে আবার আসে ক্ষমতার ভিত্তিতে যে স্তরায়ন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, মাতব্বর, মোড়ল কিংবা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ। আরেকজন আছে যে সাধারণ, একদম সাধারণ, তারা কোনো সালিস দরবারে যায়, ইচ্ছা হয় যায়, ইচ্ছা হয় যায় না, তারা একদম নীরব ভূমিকা পালন করে। তারা উপস্থিত থাকলেও যা, না থাকলেও তা, এরকম নীরব দর্শকও আছে। আবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, আমি এর আগে একটা কথা বলেছি, সেটা হচ্ছে যে গ্রামীণ সমাজের স্তর বিন্যাসে যেন অধিক জমির মালিক, ধনী কৃষক, তাদের কাছ থেকে মূলত নেতৃস্থানীয় লোকগুলো উঠে আসে। গ্রাম সমাজের চেয়ারম্যান, মেম্বারগুলো সাধারণত ওই পরিবার থেকে আসে। কিন্তু এখনকার দিনে শিক্ষিত হয়, মানুষ সচেতন হয়, শ্রেণী সচেতন হয়, আত্মসচেতন হয়। মানুষ এখন যে ধনী কৃষক পরিবার থেকে যে আসবে, সে যদি অনেকটা কি বলে পরশ্রীকাতর হয়, অন্যের উন্নতি দেখতে চায় না, কেবল নিজে উন্নতি করতে চায়, এ ধরনের মানসিকতার লোক পাবে যেখানে, যে মানুষদের তাদেরকে ক্ষমতায় বসাবে না। সেখান থেকে কি করে যে আমাদের প্রান্তিক কৃষক পরিবার যে শিক্ষিত একটা শ্রেণী আসছে, সেখান থেকে এখনকার নেতৃস্থানীয় লোকদের মধ্যে তার নেতৃত্ব দিয়ে আসছে। এখানে একটা পরিবর্তন আমাদের সমাজ ব্যবস্থায় চলে আসছে, যে শিক্ষিত গ্রাম সমাজে কেবল ধনী কৃষক পরিবারের লোকেরাই স্থানীয় লোকদের নেতৃত্ব দিয়ে আসবে তা হবে না। প্রান্তিক কৃষক পরিবার থেকে যে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী একটা আছে, তারাও ক্ষমতায় অধিষ্ঠিত হচ্ছে এবং কি গ্রামগঞ্জের নেতৃত্ব দিয়ে আসছে। তারপরে থাকে মাতব্বর, মোড়ল। তারা কি করে যে চেয়ারম্যান, মেম্বার যারা থাকবে, তাদের যে সালিস দরবার হবে, বিচার আচার হবে, সেখানে ওই ধনী কৃষক পরিবারের সদস্যরাই বেশ প্রভাব বিস্তার করে থাকে। সেই সাথে বর্তমানে প্রান্তিক কৃষক পরিবারের সদস্যরাও এগিয়ে আসছে, যেহেতু তাদের অবস্থার পরিবর্তন এরা সবসময় করতে চায়, তাদের সামাজিক মর্যাদাটা বাড়াতে চায়, ধনী কৃষকদের সাথে অনেকটা পাল্লা দিয়ে এগোতে চায় বলে। আরেকটা আছে নেতৃস্থানীয় লোকদের। তারা অনেক ধনী কৃষক পরিবার আছে যে তারা মেম্বারও হবে না, চেয়ারম্যানও হবে না, কিছু হবে না, কিন্তু চেয়ারম্যান, মেম্বার যে কাজটা করবে, ওর নেতৃস্থানীয় লোকদের, ধনী কৃষক পরিবারের লোকদের বেশ কাজ করে চলে, তাদেরকে বেশ সমীহ করে এবং তাদের কথার একটা মর্যাদা দিয়ে থাকে। তাদের একটা মতামত প্রকাশ করলে, কোনো বিষয় আচারের মতামত প্রকাশ করলে তাদেরকে বেশ সম্মান করে থাকে, এমনকি সিদ্ধান্তের ব্যাপারে এরা বেশ প্রভাব বিস্তার করতে পারে, যে কোনো আচার বিচারে নেতৃস্থানীয় লোক। তারপর আরেকটা লোক আছে, আর একটা শ্রেণী আছে, যে শ্রেণীর লোকেরা কি করে যে একদম নির্বিকার থাকে, নীরব দর্শক, সাধারণ। তারা বিচার আচারে দেখা যায় যে গ্রামে গঞ্জে আর এতটা মাথা ঘামায় না, ইচ্ছা হয় যায়, ইচ্ছা হয় যায় না, কিন্তু গেলেও কোনো ক্ষতি নেই বা অবস্থায় কোনো প্রভাব বিস্তার করতে পারে না, ওই বিচার আচারে মতামত প্রকাশও করতে পারে না, নীরব দর্শকের ভূমিকা পালন করে থাকে। সমাজে এই ধরনের শ্রেণীর মানুষ বেশ যথেষ্ট পরিমাণে আছে। আচ্ছা, আজকের বিষয় অবশ্যই গ্রামীণ সমাজ নয়, আজকের বিষয়টা হচ্ছে আমাদের বাংলাদেশের শহরের সমাজ। বাংলাদেশে শহরের সমাজে সামাজিক স্তর বিন্যাস।
শহরি সমাজে সামাজিক স্তর বিন্যাস। এখন গ্রামে যেমনটা আমরা দেখেছি যে ভূমিকে কেন্দ্র করে ভূমি, ক্ষমতা, শিক্ষা এসবের ভিত্তিতে স্তর বিন্যাস করা হয়, বংশমর্যাদা। শহরি সমাজের ব্যবস্থায় কিন্তু দেখা যায় যে সম্পত্তি, সম্পদ, অর্থকরী, শিক্ষা ব্যবস্থা, ক্ষমতা, মর্যাদা, বড় বড় অট্টালিকা, বাড়ি গাড়ি এসব দিয়েও কিন্তু মানুষের সামাজিক স্তরায়ন করা হয়। সামাজিকভাবে এদেরকে বেশ ভাগ করা হয়, তাদের শ্রেণী বিন্যাস করা হয়। তাহলে বাংলাদেশের শহরি সমাজের সামাজিক স্তর বিন্যাসের যে সম্পদের ভিত্তিতে শহরি সমাজের ধরনটা কেমন হয় সেটা আগে জানি। সম্পত্তির ভিত্তিতে বাংলাদেশের শহরি সমাজে 5 ধরনের সামাজিক শ্রেণী দেখা যায়। 5 ধরনের সামাজিক শ্রেণী দেখা যায়। 5 ধরনের সামাজিক শ্রেণী কি কি? একটা হচ্ছে উচ্চবিত্ত, মনে রাখার চেষ্টা করবে। উচ্চবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত আর নিম্নবিত্ত। কি কি? বাংলাদেশি শহরের সমাজের সামাজিক স্তর বিন্যাসে প্রথমত আসবে উচ্চবিত্ত, উচ্চবিত্ত। 2 নম্বরে হচ্ছে উচ্চ মধ্যবিত্ত, 3 নম্বর হচ্ছে মধ্যবিত্ত, 4 নম্বরে নিম্ন মধ্যবিত্ত, 5 নম্বর হচ্ছে নিম্নবিত্ত। কয়টা শ্রেণী? সম্পদের ভিত্তিতে, সম্পদের ভিত্তিতে শহরি সমাজ সম্পদের, এগুলো হচ্ছে সম্পদের ভিত্তিতে। সম্পদের ভিত্তিতে শহরের সমাজে এই 5টা শ্রেণীর অস্তিত্ব দেখা যায়। 5টা শ্রেণী কি কি? উচ্চবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, নিম্নবিত্ত। 5টা শ্রেণীর অস্তিত্ব দেখা যায়। এখন শহরি সমাজের সম্পদের ভিত্তিতে উচ্চবিত্ত কারা? উচ্চবিত্ত হচ্ছে যে বড় বড় শিল্প প্রতিষ্ঠানের মালিক, বড় মাপের ব্যবসায়ী। যেমন ধরা যায় আমাদের স্কয়ার গ্রুপ অফ কোম্পানি, যে তারা যে সমাজের করে, তারা আমাদের দেশে বেশ উচ্চবিত্ত। নাভানা গ্রুপ অফ কোম্পানি, যে নাভানার যে বড় শিল্প প্রতিষ্ঠান আছে তারা বড় উচ্চবিত্ত। আমাদের উচ্চবিত্ত এর মধ্যে এদের বেশি তোমাদের পরিচিতির জন্য এটা বলা আর কি, যে উচ্চবিত্তের মধ্যে এই শ্রেণীটা পড়ে। আবার উচ্চবিত্তের মধ্যে আমাদের ফকির গ্রুপ অফ ইন্ডাস্ট্রির যে মালিক যারা আছে তাদেরকেও ধরা হয়, কারণ তারা উচ্চবিত্তেরই শ্রমিক। এই গেল বড় বড় শিল্প প্রতিষ্ঠান মালিক যারা আছে তাদেরকে উচ্চবিত্ত ধরা হয়। এখন উচ্চ মধ্যবিত্ত কারা? অধিক উপার্জন করে, এরকম অধিক উপার্জনশীল ব্যক্তি, এরকম হচ্ছে উচ্চ মধ্যবিত্ত। যেমন ধরো সরকারি আমলা, পেশাজীবী, বিশেষজ্ঞ ডাক্তার, প্রকৌশলী, বড় বড় স্থপতির ফার্ম আছে এরকম, ব্যারিস্টার, তাদেরকে উচ্চ মধ্যবিত্ত ধরা হয়। যেমন বিশেষজ্ঞ ডাক্তার, প্রকৌশলী। আবার কি বলেছি যে সরকারি আমলা, উচ্চ পর্যায়ের যে আমলা, যারা উচ্চ উপার্জনশীল ব্যক্তি আছে, বিভিন্ন বহুজাতিক কোম্পানির বড় বড় কর্মকর্তা যারা আছে, তাদেরকে সাধারণত উচ্চ মধ্যবিত্ত ধরা হয়। আর এখন আসো যে নিম্নবিত্ত কারা? নিম্নবিত্ত না, মধ্যবিত্ত কারা? মধ্যবিত্ত হচ্ছে স্বল্প শিক্ষিত, মানে শিক্ষিত স্বল্প আয়ের মানুষ, শিক্ষিত আয়ের স্বল্প উপার্জন করে, বা শিক্ষিত শ্রেণী, শিক্ষিত চাকরিজীবী শ্রেণীটাই হচ্ছে মূলত মধ্যবিত্ত শ্রেণী। এখন শিক্ষিত চাকরিজীবী শ্রেণী, তারাই মধ্যবিত্ত শ্রেণী। এখন শিক্ষিত চাকরিজীবী শ্রেণী কারা? অনেক সময় যে পিয়ন, তারাও কিন্তু বলে চাকরিজীবী, কিন্তু তাদেরকে মধ্যবিত্ত ধরা হবে না। শিক্ষিত চাকরিজীবী শ্রেণী, তাদের মধ্যে ধরা যায় যে আগে কি বলেছিলাম, বিশেষজ্ঞ ডাক্তার বলেছিলাম উচ্চ মধ্যবিত্ত, আর হচ্ছে ডাক্তার।
যে কোনো বিশেষজ্ঞ ডাক্তার নয়, এটা ডাক্তার প্রকৌশলী, তারপরে কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তাদেরকে ধরা হবে মধ্যবিত্ত শ্রেণী, কারণ তারা শিক্ষিত শ্রেণী, উকিল, তাদেরকে মধ্যবিত্ত ধরা হবে। আর নিম্ন মধ্যবিত্ত কারা? এরা হচ্ছে স্বল্প আয়ের চাকরিজীবী শ্রেণী, যেমন কেরানি, তাদেরকে যেমন নিম্ন মধ্যবিত্ত, যেমন ধরা স্বল্প আয়ের চাকরিজীবী শ্রেণী, কেরানির চাকরি, সাধারণ স্কুলের শিক্ষক, হাই স্কুলের, প্রাইমারি স্কুলের শিক্ষক, তাদেরকে নিম্ন মধ্যবিত্ত ধরা হবে। আর নিম্নবিত্ত হচ্ছে একজন নিম্ন আয়ের মানুষ, যাদের শিক্ষা ওরকম নাই, আয়ও ওরকম নাই, দিন খায়, বিশেষ করে যেমন রিক্সা চালক, ভ্যান চালক, বাসাবাড়ি দারোয়ান, তাদেরকে নিম্নবিত্ত ধরা হয়। এই তো গেল আমাদের সমাজের সম্পদের ভিত্তিতে স্তরায়ন। খুব বেশি কঠিন না, মনোযোগ দিলে সবই সহজ, অনেক সহজ। আমরা সবাইকে অবরণ মনে করি যে আমরা সবাই মধ্যবিত্ত, কিন্তু যারা এই বিষয়টা পঠন পাঠন করে তারা মধ্যবিত্ত, উচ্চবিত্ত, উচ্চ মধ্যবিত্ত এইগুলো সম্পর্কে, নিজের অবস্থান সম্পর্কে নিজেকে তুলে ধরতে পারে, বুঝতে পারে যে সমাজে তার অবস্থানটা কোন পর্যায়ে আছে। আমরা সবাইকে একটু এভাবেই বলি, আমরা তো মধ্যবিত্ত শ্রেণীর মানুষ, আমরা তো আমাদের থেকে একটু বেশি উঁচু হলে ধরে নেই সে অনেক প্রভাবশালী মানুষ, অনেক ধনী মানুষ। সবাইকে ওভাবে ধরা হিসেব না। আমাদের সমাজে সাধারণত সম্পদের ভিত্তিতে 5 শ্রেণীতে ভাগ করা হয়। একটা হচ্ছে উচ্চবিত্ত, একটা হচ্ছে উচ্চ মধ্যবিত্ত, তৃতীয়ত হচ্ছে মধ্যবিত্ত, চতুর্থ হচ্ছে নিম্ন মধ্যবিত্ত, তারপর হচ্ছে নিম্নবিত্ত। অনেক সময় যে অফিসের কেরানি আছে, সে নিজেকে মধ্যবিত্ত বলে দাবি করে বসে যে আমি তো মধ্যবিত্ত শ্রেণী, আমরা তো মধ্যবিত্ত শ্রেণীর মানুষ। কিন্তু মধ্যবিত্তটা বুঝতে হবে মধ্যবিত্ত কাদেরকে বলা হয়। যারা এই বিষয়টা পঠন পাঠন করে তাদের এই বিষয়গুলো, তাদের শ্রেণীগত অবস্থানটা অনেকেই সেটা স্পষ্টভাবে বুঝতে পারে, সেজন্য এই বিষয়টার গুরুত্ব আছে। তারপরে আছে কি আমাদের ক্ষমতা এবং মর্যাদা। শহরের সমাজে এটা প্রশ্নের বেশিরভাগ সময় আসে যে ক্ষমতা, শহরের সমাজে ক্ষমতার ভিত্তিতে কত ধরনের স্তরায়ন দেখা যায়। শহরের সমাজে সামাজিক ক্ষমতার মাত্রার ভিত্তিতে শহরের সমাজকে স্তরায়ন করো। এখন ক্ষমতার মাত্রার ভিত্তিতে শহরের সমাজে স্তরায়ন করতে গেলে আমরা 3 ধরনের শ্রেণী দেখতে পাই। একটা হচ্ছে শাসক শ্রেণী, শাসক এলিট, আরেকটা হচ্ছে অশাসক এলিট, আরেকটা হচ্ছে 3 নাম্বার হচ্ছে চাপ সৃষ্টিকারী দল। 1 নাম্বার কি? ক্ষমতার মাত্রার ভিত্তিতে, ক্ষমতার মাত্রার ভিত্তিতে শহরের সমাজে স্তরায়ন করতে গিয়ে আমরা 3টা শ্রেণীর অস্তিত্ব দেখতে পাই। 3টা শ্রেণী কি কি? একটা হচ্ছে শাসক এলিট, দুই অশাসক এলিট, তিন চাপ সৃষ্টিকারী দল। ক্ষমতার মাত্রার ভিত্তিতে শহরের সমাজে আবার 3 ধরনের শ্রেণী দেখা যায়। একটা হচ্ছে শাসক এলিট। শাসক, এটা কি বোঝা যায় যে এটা কোন শ্রেণীর লোক? যারা শাসন ক্ষমতায় রাজনৈতিকভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা শাসন ক্ষমতায় অধিষ্ঠিত আছে এবং সেটা রাজনৈতিকভাবে সেটা প্রয়োগ করে থাকে, সেটা হচ্ছে শাসক এলিট। যেমন বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন দল, সেটা হচ্ছে শাসক এলিট। বিশেষ করে রাজনৈতিক ক্ষমতা যারা ব্যবহার করে থাকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, এমনকি ক্ষমতায় অধিষ্ঠিত থাকে, দেশের শাসন ব্যবস্থা তাদের হাতে থাকে, ওই শ্রেণীটাকে বলা হয় শাসক এলিট, যেমন বাংলাদেশের ক্ষমতাসীন দল। তারপরে আছে যে অশাসক এলিট। এটা তো বোঝা যায় যারা শাসন ক্ষমতায় অধিষ্ঠিত নয়, বেশ প্রভাবশালী, যেমন আমাদের দেশের বিরোধী দলীয় দল, যেমন বিএনপির কথা ধরা যায়।
তারা কিন্তু ক্ষমতায় অধিষ্ঠিত নয়, কিন্তু শাসন ব্যবস্থায়, রাজনৈতিক ব্যবস্থায় বেশ প্রভাব বিস্তার করে থাকে। তারপরে আরেকটা শ্রেণী আছে যে চাপ সৃষ্টিকারী দল। এটা বিশেষ করে আসে প্রশ্নের মধ্যে যে চাপ সৃষ্টিকারী দল কি। চাপ সৃষ্টিকারী দল হচ্ছে এমন একটি জনসমষ্টি যেখানে বা জনসংগঠন যেখানে তারা কি শাসন ক্ষমতায় অধিষ্ঠিত নয়, কিন্তু সরকারি বা সরকার শাসক গোষ্ঠীর বা অশাসক গোষ্ঠীর যে আর্থসামাজিক অবস্থা বা রাজনৈতিক যে পরিস্থিতি সেগুলোকে এরা পর্যবেক্ষণ করে থাকে। এই দলটা যে শাসক গোষ্ঠী কিভাবে দেশ পরিচালনা করছে, কি ধরনের নীতি নির্ধারক ভূমিকা পালন করছে, তাদের কর্মকাণ্ডে সমস্ত কিছু প্রভাব বিস্তার করে, এমনকি সুদৃষ্টি বলো আর নজরদারিতে থাকে আর কি এই শ্রেণীটা, যে শাসক গোষ্ঠী কিভাবে দেশ পরিচালনা করছে, কি ধরনের নীতি নির্ধারণ ভূমিকা রাখছে, কিভাবে রাখছে, কোন কোন খাতে কি ধরনের ব্যয় রাখছে, সরকারি রাজস্ব আয়ে, আর্থসামাজিক উন্নয়নে, রাজনৈতিকভাবে শাসক গোষ্ঠী কি ধরনের কার্যক্রম পরিচালনা করছে, সবকিছুর প্রতি নজরদারি ভূমিকা রাখে এই চাপ সৃষ্টিকারী দল। এরা কিন্তু সরাসরি রাজনীতি করে না, কিন্তু রাজনৈতিক ব্যক্তিদের কর্মকাণ্ড এদের নজরে থাকে, পর্যবেক্ষণে থাকে দেশের সার্বিক অবস্থা। এমনকি যে কোনো সরকার স্বেচ্ছাচারী ভাবে যে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। এর একটা শ্রেণী তাদের মতামত রাজনৈতিক অধিকার বলে, মৌলিক অধিকার বলে শাসক গোষ্ঠী যে ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকে সে ধরনের কার্যক্রমে এরা হস্তক্ষেপ করতে পারে এবং মন্তব্য প্রকাশ করতে পারে, এমনকি তাদের নীতি নির্ধারণে বেশ প্রভাব রাখতে পারে। শাসক গোষ্ঠীকে এরা বেশ চাপে রাখতে পারে যে কোনো সিদ্ধান্তে। সে কারণে দেশের সরকার ব্যবস্থা চালিয়ে যে কোনো সিদ্ধান্ত নিয়ে নিতে পারে না, কেবল এই একটা গোষ্ঠীর জন্য, চাপ সৃষ্টিকারী দলের জন্য। যেমন ধরো আমাদের দেশের যে বুদ্ধিজীবী শ্রেণী আছে তাদের কথা বলা যায় এক নম্বরে, যে তারা সরকারি নীতি নির্ধারণে এরা বেশ প্রভাব বিস্তার করে। তাহলে বুঝে গেল যে আমাদের দেশে যে সম্পদের ভিত্তিতে যেমন স্তরায়ন করা হয়, তেমনি ক্ষমতার ভিত্তিতেও সামাজিক স্তর বিন্যাস পরিলক্ষিত হয়। সম্পদের ভিত্তিতে বাংলাদেশের শহরের সমাজে 5 ধরনের শ্রেণীর অস্তিত্ব দেখা যায়: উচ্চবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, নিম্নবিত্ত। আবার দেখা যায় যে ক্ষমতার মাত্রার ভিত্তিতেও শহরের সমাজকে 3টা শ্রেণীতে ভাগ করা হয়। 3টা শ্রেণীর মধ্যে একটা হচ্ছে শাসক এলিট, একটা হচ্ছে অশাসক এলিট, আর তৃতীয়টা হচ্ছে চাপ সৃষ্টিকারী দল। আচ্ছা, এবার আসো শিক্ষার দিক থেকে শহরের সমাজ কিভাবে স্তরায়িত। শিক্ষার দিক থেকে শহরের সমাজ স্তরায়িত। হ্যাঁ, বাংলাদেশের মানুষ নগরে বিশেষ করে ব্যবসায়ী শ্রেণী যেমন থাকে তেমনি শিক্ষিত চাকরিজীবী শ্রেণী থাকে। তবে বাংলাদেশের শহর সমাজগুলোতে শিক্ষার দিক থেকে যারা এগিয়ে তাদেরকে বেশি সম্মান এবং মর্যাদা দেওয়া হয়, আর শহরের সমাজে শিক্ষিত চাকরিজীবী শ্রেণীকে ব্যবসায়ীর তুলনায় বেশি মর্যাদা দেওয়া হয়। আর শিক্ষার দিক থেকে দেখা যায় যে যারা উচ্চতর শিক্ষা নিয়ে আসে দেশি বিদেশি তথ্য প্রযুক্তির সহযোগিতা নিয়ে দেশ বিদেশ থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে থাকে, তারা বেশি অধিক মর্যাদা পেয়ে থাকে। আবার তাদের থেকে আমাদের দেশে যারা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান আছে সেখান থেকে যারা উচ্চশিক্ষা লাভ করে থাকে তাদেরকে ডিগ্রিদারে থেকে একটু কম মর্যাদা দিলেও বেশ মর্যাদা দিয়ে থাকে যা সাধারণ শিক্ষা গোষ্ঠী থেকে। যেমন সাধারণ একটা কলেজ থেকে ডিগ্রি পাস করেছে, আবার কেউ যদি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করেছে, সাধারণ ডিগ্রি পাসের তুলনায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে অনার্স মাস্টার্স করেছে তাকে বেশি মর্যাদা দেওয়া হয়। আবার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছে ঠিক আছে, কিন্তু সে কোনো পিএইচডি ডিগ্রি নাই, কিন্তু তারই সাথে আরেকজন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বাইরে থেকে পিএইচডি ডিগ্রি নিয়ে আসছে, তাকে বেশি অধিক মর্যাদা দিয়ে আসছে আমাদের সমাজ ব্যবস্থায়। তাহলে শিক্ষার দিক থেকে কিন্তু আমাদের দেশে স্তরায়িত হয়, মানুষকে সম্মান এবং মর্যাদা দেওয়া হয়। সেটা উচ্চশিক্ষা, উচ্চতর শিক্ষা, তারপর উচ্চশিক্ষা, তারপর নিম্ন শিক্ষা। আর সেদিক থেকে বিশেষ করে আমাদের দেশে সাধারণ শিক্ষা যা শিক্ষিত
নিম্ন শ্রেণীর সংখ্যা বেশি হওয়াতে সাধারণ শিক্ষা শিক্ষিত লোকদেরকে এরা বেশি সম্মান করে থাকে, কারণ উচ্চশিক্ষা সম্পর্কে এদের এত ধারণা না থাকলেও বুঝতে পারে না আর কি, যে সাধারণ শিক্ষা শিক্ষিত লোকরাই বেশি সম্মান পেয়ে থাকে, কারণ উচ্চশিক্ষিত লোকদের সাথে নিম্ন শ্রেণীর লোকদের এতটা ধরাছোঁয়া মিথস্ক্রিয়াটা স্বাভাবিকভাবে কম হয়, সেজন্য আর কি। আচ্ছা, শিক্ষা ব্যবস্থা গেল, তাহলে এবার আসো যে মানুষ বাড়ি ঘরের অবস্থান দেখে কিভাবে মানুষকে স্তরায়ন করে শহরের সমাজ ব্যবস্থা। হ্যাঁ, বাড়ি ঘরের অবস্থান দেখেও শহরের সমাজ ব্যবস্থাকে স্তরায়ন করা হয়। যেমন ধরো যে বাংলাদেশের বনানী, গুলশান, বনানী, বাড়িধারা, ধানমন্ডি এই সমস্ত এলাকায় যারা বাস করে, উত্তরাতে যারা বাস করে, তাদের মর্যাদা একটু বেশি দেওয়া হয়, তাদেরকে বেশি অভিজাত বলে মনে করা হয়। এমনকি অন্যান্য এলাকায় যারা বাস করে তাদের থেকে একটু কম মর্যাদা দেওয়া হয়। গুলশান, বনানী, বাড়িধারা, ধানমন্ডি এই সমস্ত এলাকায় যারা বাস করে তাদেরকে বেশি মর্যাদা দেওয়া হয়, তাদেরকে বেশি অভিজাত ধরা হয়। উচ্চ শ্রেণীর লোক হিসেবে তাদেরকেই বেশি গণনা করা হয়। আবার গাড়ির মালিকানার ভিত্তিতেও কিন্তু শহরের সমাজ ব্যবস্থাকে স্তরায়ন করা হয়। গাড়ির মালিকানা কিভাবে আসে, যে যাদের বেশি বেশি যারা নতুন নতুন মডেলের গাড়ি ক্রয় করতে পারে, গাড়ি আছে, সাথে ড্রাইভার আছে, বাবা একটা গাড়ি ব্যবহার করে, মা একটা গাড়ি ব্যবহার করে, তাদের বাচ্চা একটা, তাদের ছেলে সন্তান একটা আরেক রকমের গাড়ি ব্যবহার করে, জনজনাতে গাড়ি আছে এবং কি নতুন নতুন মডেলের গাড়ি ক্রয় করতে পারে, তাদেরকে বেশি অভিজাত হিসেবে ধরা হয়, এমনকি তাদেরকে বেশি সম্মান দেওয়া হয় শহরের এলাকায়। তাহলে বোঝা গেল আজকে সামাজিক স্তরবিন্যাস শহর এবং গ্রামীণ সমাজ ব্যবস্থার স্তরবিন্যাস। আশা করি তোমাদের আজকের ক্লাসে এই অধ্যায় সম্পর্কে কোনো প্রকার জিজ্ঞাসা থাকবে না। যদি জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আজকে তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।